ক্লাস 5-এর আমরা লেসন 12 ইংলিশ বাটারফ্লাইয়ের লেসন 12 বিয়ন্ড ব্যারিয়ার্স এই চ্যাপ্টারটা আমরা করব। বিয়ন্ড মানে হচ্ছে বাধা অতিক্রম করে, আর ব্যারিয়ার্স মানে হচ্ছে বাধা। বিয়ন্ড মানে অতিক্রম করে বা ছাড়িয়ে, আর ব্যারিয়ার্স মানে হচ্ছে বাধা, ঠিক আছে, বা প্রতিবন্ধকতা। তো লেসন 12 বা 12 বিয়ন্ড ব্যারিয়ার্স, পেজ 121। চলো আমরা এবার নিচের প্রশ্নগুলো পড়ে তারপরে আমরা কিন্তু ট্রান্সলেশন করব। তাহলে দেখো শুরু করা যাক। লেটস বিগিন। চলো আমরা শুরু করি। তো প্রথমটা বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ এই ছবিটাতে তুমি কি দেখতে পাচ্ছ। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, একটা প্ল্যানেটের ছবি বা একটা উপগ্রহ, একটা গ্রহের ছবি আমরা দেখতে পাচ্ছি। তাহলে দিস ইজ এ পিকচার অফ প্ল্যানেট, ঠিক আছে। আর লিখতে পারি কি, আই সি দ্য আর্থ ইন দ্য পিকচার, এটাও লেখা যায়। তারপরে দেখো বলছে যে হুইচ কালার ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ এই ছবিটাতে তুমি কি কোন কোন রং দেখতে পাচ্ছ। তাহলে আমরা লিখতে পারি কি, ব্লু, রেড, গ্রে, হোয়াইট এটসেট্রা, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো হোয়াট ডাজ দ্য ব্লু কালার সিগনিফাই, অর্থাৎ নীল কালারটা এখানে কি নির্দেশ করছে। তাহলে নীল কালারটা লিখতে পারি আমরা কি, হেয়ার ব্লু কালার মিন্স ওয়াটার, ঠিক আছে। আমরা ব্লু কালার মানে আমরা এখানে বুঝতে পারছি জল, ব্লু মানে এগুলো নীল। নীল গ্রহ, কেন পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, কারণ এই জল বেশি আমাদের পৃথিবীতে, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম কি, হেয়ার ব্লু কালার মিন্স ওয়াটার, ঠিক আছে। চলো ট্রান্সলেশন করে আমরা বাংলা অনুবাদ করব। ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে বা বুঝিয়ে দেওয়া হবে, স্কিপ করলে কিন্তু সেই সমস্ত গ্রামাটিক্যালি যে জায়গাগুলো বোঝানো হবে সেগুলো কিন্তু বুঝতে পারবে না। তো যাই হোক, প্রথমে বলছি দেখো, রবিবার ছিল মানে ইট ওয়াজ সানডে, ইট ওয়াজ ইয়া ছিল রবিবার, ইট ওয়াজ সানডে। তারপরে বলছে বরুণ লে সিক অন হিজ বেড, বরুণ তার বিছানায় অসুস্থ হয়ে শুয়েছিল। তার বরুণ লে সিক মানে বরুণ লে মানে শুয়ে থাকা, তাহলে বরুণ শুয়েছিল সিক মানে অসুস্থ হয়ে অন হিজ বেড। হি ওয়াজ ভেরি স্যাড, তার মানে সে খুবই দুঃখিত ছিল। অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক, তার মানে সে তার বন্ধু রবি, পিঙ্কি ও ওসমানের সাথে পিকনিকে যোগ দিতে না পারায় খুব দুঃখিত ছিল, ঠিক আছে। তারপর বলছে বরুণস মাদার কেম ইন টু দি রুম অ্যান্ড আস্কড হিম হাউ আর ইউ ফিলিং সন, বরুণের মা ঘরে এসে জিজ্ঞাসা করলেন তোমার কেমন লাগছে বাছা বা পুত্র, ঠিক আছে। এটা হয়ে গেল। তারপর আমরা 122 পেজে যাব। বলছে দে মাস্ট বি হ্যাভিং সাচ এ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক মাদার, হি সেইড সাউন্ডিং মিজারেবল, অর্থাৎ তারা নিশ্চয়ই পিকনিকে খুব মজা করছে মা, সে দুঃখী কণ্ঠে বলল বা হতাশ কণ্ঠে বলল, মিজারেবল, ঠিক আছে। ডোন্ট বি স্যাড বরুণ, দুঃখ পেও না বরুণ। হেয়ার ইজ সামথিং ফর ইউ দ্যাট উইল লিফট ইউর স্পিরিটস, এখানে তোমার জন্য কিছু আছে যা তোমার মনোবল বাড়িয়ে দেবে। শি গেভ হিম এ বুক অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেলস, কী করলেন তিনি তাকে ভারতের মহাকাশ ভ্রমণের উপর একটি বই দিলেন। অন দ্য কভার অফ দ্য বুক ওয়াজ এ পিকচার অফ রাকেশ শর্মা, বলছে বইটির প্রচ্ছদে ছিল রাকেশ শর্মার ছবি। দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, যিনি ছিলেন মহাকাশের প্রথম ভারতীয়। অ্যাজ সুন অ্যাজ বরুণ স্টার্টেড রিডিং দ্য বুক, বরুণ বই পড়া শুরু করার সাথে সাথে হি ফরগট অল অ্যাবাউট হিজ স্যাডনেস, কী করলো সে তার দুঃখের কথা সব ভুলে গেল। বরুণ কেম টু নো দ্যাট রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন 1949 ইন পাতিয়ালা, তাহলে বরুণ কেম টু নো, বরুণ জানতে পারলো, কেম টু নো দ্যাট যে রাকেশ শর্মা ওয়াজ বর্ন, রাকেশ শর্মা জন্মেছিল ইন 1949, যেহেতু সাল রয়েছে ইন 1949 ইন পাটিয়ালা, ঠিক আছে, পাটিয়ালাতে জন্মগ্রহণ করেছেন। ইন দ্য স্টেট অফ পাঞ্জাব, পাঞ্জাবের একটি রাজ্যে, তাহলে সবই বড় স্থান তাই ইন দেওয়া হয়েছে। তারপরে দেখো বলেছে হি ওয়াজ এডুকেটেড অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমঙ্গলগিরি হায়দ্রাবাদ,
তিনি হায়দ্রাবাদের সেন্ট জর্জ গ্রামার স্কুল এবং হায়দ্রাবাদের কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরিতে পড়াশুনো করেছিলেন। হি জয়েন্ট, সে যোগ দিয়েছিলেন দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, অ্যাজ কী হিসাবে, অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট ইন জুলাই 1966, অর্থাৎ তিনি 1966 সালের জুলাই মাসে বায়ুসেনার ক্যাডেট হিসেবে জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে যোগদান করেছিলেন। ঠিক আছে, তারপরে বলছে দেখো, যেহেতু তারিখ দেওয়া রয়েছে তাই বলছে অন 3rd এপ্রিল 1984, 1984 সালের 3রা এপ্রিল, রাকেশ শর্মা ওয়েন্ট অন এ জার্নি টু স্পেস অন সুয়েজ T-11, এ স্পেস শাটল। বলছে 1984 সালের 3রা এপ্রিল রাকেশ শর্মা সুয়েজ T-11 নামে একটি মহাকাশে যাত্রা করেছিলেন। হি স্পেন্ট 7 days, তিনি 7 দিন কাটিয়েছিলেন। স্পেন্ট মানে কাটানো, স্পেন্ট মানে কাটিয়েছিলেন, তাহলে হি স্পেন্ট 7 days 7 দিন, 21 hours মানে 21 ঘন্টা, এবং 40 minutes ইন স্পেস এবং 40 মিনিট। তাহলে তিনি মহাকাশে কতক্ষণ কাটালেন? 7 দিন 21 ঘন্টা এবং 40 মিনিট। ঠিক আছে, তারপর দেখো বলছে হি ওয়াজ আস্কড বাই দ্য দেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিসেস ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তাহলে হোয়াট ইন্ডিয়া লুক লাইক ফ্রম স্পেস, তাকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জিজ্ঞাসা করেছিলেন মহাকাশ থেকে ভারতকে কেমন দেখায়। তো সারে জাহাঁ সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কী করলো? হি রিপ্লাইড, কী করলো? সে উত্তর দিল সারে জাহাঁ সে আচ্ছা, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ তিনি উত্তর দিয়েছিলেন যে পৃথিবী সেরা। সারে জাহাঁ সে আচ্ছা মানে এখানে বলছে পৃথিবী সেরা। ঠিক আছে, তাহলে ওয়ার্ডরোবগুলো তোমরা পড়বে ভালো করে, খুব সুন্দর, তোমাদের সুবিধার্থে কিন্তু পরবর্তী সময়ের জন্য এই ওয়ার্ডরোবগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য, ওয়ার্ডরোবগুলো পড়ে রাখবে। অ্যাক্টিভিটি 1 বলছে লেটস ফাইন্ড আউট দ্য রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। তাহলে লেটস ফাইন্ড আউট কি, খুঁজে বার করো, অ্যান্ড রাইট ডাউন এবং লেখো নিচে, ফ্যাক্টস মানে ঘটনাগুলো, অ্যাবাউট সম্পর্কে, কার সম্পর্কে? রাকেশ শর্মা সম্পর্কে। তাহলে লেটস ফাইন্ড আউট অ্যান্ড রাইট ডাউন ফ্যাক্টস অ্যাবাউট রাকেশ শর্মা। এ দাগ বলেছে প্লেস অফ বার্থ, তাহলে আমরা প্লেস অফ বার্থ মানে তার জন্মস্থান লিখব। তাহলে আমরা দেখো উত্তর লিখছি পাতিয়ালা ইন দ্য স্টেট অফ পাঞ্জাব। ঠিক আছে, উত্তরটা হয়ে গেল। এবার দেখো আমরা 123 পেজে যাচ্ছি। বিদাগ বলছে ইয়ার অফ বার্থ, অর্থাৎ তার জন্ম সাল বা জন্মের যে বছরটা সেটা হচ্ছে 1949। ঠিক আছে, তারপরে দেখো সি বলছে নেম অফ স্কুলস অ্যাটেন্ডেড। তাহলে নেম অফ স্কুল অ্যাটেন্ডেন্ট অর্থাৎ কোন কোন স্কুলে পড়াশোনা করেছেন? তাহলে সেন্ট জর্জিয়াস গ্রামার স্কুল ইন হায়দ্রাবাদ অ্যান্ড কেন্দ্রীয় বিদ্যালয় তিরুমালাগিরি হায়দ্রাবাদ। তাহলে এইগুলো আমরা লিখলাম। তারপরে ডি দাগ বলছে ইয়ার অফ জয়েনিং দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি। তাহলে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে সে কোন বছরে জয়েন করেছিল বা যুক্ত হয়েছিল? তাহলে আমরা দেখেছি পাঠ্য বইতে 1966, 1966 সাল। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে ইদাগ টোটাল টাইম হি স্পেন্ট ইন স্পেস। তাহলে মহাকাশে সে কতক্ষণ ছিল? আমরা এটাও দেখেছি 7 days, 21 hours অ্যান্ড 40 minutes। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। তো অ্যাক্টিভিটি 2 দেখো কি বলছে, রাইট লেখো টি ফর ট্রু। তাহলে ট্রুর জন্য টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস, ফলস স্টেটমেন্টস অর্থাৎ মিথ্যা বিবৃতির জন্য এফ লিখতে হবে, ইন দ্য গিভেন বক্সেস অর্থাৎ দেওয়া বাক্সগুলিতে। তাহলে এ দেখ বলছে দ্য স্পেস শাটেল ওয়াজ নেমড সুয়েজ T-11। তাহলে স্পেস শাটেলের নাম কি ছিল? সুয়েজ T-11 ছিল, সুতরাং এটা সঠিক। তাহলে এখানে লিখবো টি। বি দাগ বলছে দেখো রাকেশ শর্মা ওয়েন্ট ইনটু স্পেস ইন 1985। তাহলে রাকেশ শর্মা মহাকাশে গেছিলেন 1985 সালে। তাহলে এটা কি ঠিক না এটা ভুল? তাহলে আমরা এটা লিখবো এফ, ফলস লিখবো। ঠিক আছে, তারপরে দেখো সি বলছে মিসেস ইন্দিরা গান্ধী স্পোক টু রাকেশ শর্মা। ইন্দিরা গান্ধী রাকেশ শর্মার সাথে কথা বলেছিলেন, তাহলে এটাও ঠিক, তাহলে টি লিখবো। ডি বলছে বরুণ গট দ্য বুক। বরুণ গট মানে পেয়েছিলেন, যেহেতু গট হচ্ছে পাস্ট ফর্ম, বরুণ গট পেয়েছিলেন দ্য বুক বইটি
অন ইন্ডিয়া স্পেস ট্রাভেলস, তাহলে ইন্ডিয়ান মহাকাশ সম্পর্কিত যাত্রা সম্পর্কিত যে বইটা পেয়েছিলেন কার কাছ থেকে? ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে। এটাও সত্যি, তাহলে আমরা টি লিখব। এবং ই বলছে ওসমান অ্যান্ড বরুণ ওয়ার ফ্রেন্ডস, ওসমান এবং বরুণ ছিল বন্ধু, মানে বরুণের আরও অন্যান্য বন্ধু ছিল, কিন্তু এখানে বলেছে ওসমান এবং বরুণ ওয়ার ফ্রেন্ডস, ওসমান এবং বরুণও কিন্তু তারা বন্ধুও ছিল, তাহলে এটাও সত্য, তাহলে টি লিখব। অ্যাক্টিভিটি 3 বলছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও? গিভ রিজনস ফর ইয়োর চয়েস, তোমার পছন্দের কারণ দেখাও। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লিখতে বলেছে। বিগিন লাইক দিস, ঠিক এরকমভাবে। তাহলে দেখো এক দাগে বলছে আই ওয়ান্ট টু বি এ, এটা দেওয়া রয়েছে। তাহলে এবার আমি কি লিখবো? যেহেতু এটা মহাকাশচারী সম্পর্কে লিখেছে, রাকেশ শর্মা সম্পর্কে লিখেছে, মহাকাশচারী, তাহলে আমরা কি করব? এটা সম্পর্কেই আমরা লিখব। আই ওয়ান্ট টু বি এ, এখানে এ দিয়ে অ্যান দিচ্ছি, অ্যান অ্যাস্ট্রোনট হোয়েন আই উইল গ্রো আপ। তাহলে কী করবো? আই ওয়েন্ট টু বি অ্যান অ্যাস্ট্রোনট হোয়েন আই উইল গ্রো আপ, যখন আমি বড় হব তখন আমি একজন মহাকাশচারী হব। 2 দাগে দেখো লিখছি স্টার্স, স্পেস, প্ল্যানেটস অলওয়েজ অ্যাট্রাক্ট মি, তাহলে তারা এবং যে শূন্যস্থান এবং গ্রহ এগুলি সবসময় আমাকে কী করে? টানে, অ্যাট্রাক্ট করে, আমাকে আকর্ষণ করে। তারপরে দেখো 3 দাগ রাকেশ শর্মা দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস, মহাকাশের প্রথম ভারতীয়, ইজ মাই ইন্সপিরেশন, সেই হয় আমার কি? তিনি হচ্ছে আমার অনুপ্রেরণা, ঠিক আছে। 4 বলছে আমি চাই টু ফাইন্ড এক্সিস্টেন্স, আমি বার করতে চাই কি? এক্সিস্টেন্স অফ লাইফ ইন আদার প্ল্যানেটস, অন্য গ্রহে যে প্রাণের অস্তিত্ব আছে কিনা সেটা আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু ফাইন্ড এক্সিস্টেন্স অফ লাইফ ইন আদার প্ল্যানেটস। আই ওয়ান্ট টু নো, লাস্ট দেখো আই ওয়ান্ট টু নো দ্য মিস্টারি বিহাইন্ড দ্য ক্রিয়েশন অফ আওয়ার প্ল্যানেট, আমি জানতে চাই যে এই যে রহস্য, যে অন্যান্য গ্রহের সৃষ্টির যে রহস্য, সেই গ্রহের রহস্য সম্পর্কে আমি জানতে চাই। তাহলে 5টা বাক্য আমাদের অ্যাক্টিভিটি 3-তে হয়ে গেল। তো তারপর দেখো বলছে লেটস কন্টিনিউ, আমরা আবার ট্রান্সলেশন চলে এলাম, ট্রান্সলেশন পর্বটা আমরা করব, ঠিক আছে। 123 পেজেই রয়েছি। বলছে বরুণস মাদার, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, এগুলো সব কিন্তু পাস্ট টেন্সে করা, হ্যাঁ। বরুণস অ্যাপোস্ট্রফি এস রয়েছে, তাহলে বরুণের মা, বরুণস মাদার কেম ব্যাক মানে ফিরে এলেন, কেম ব্যাক মানে ফিরে এলেন, কোথায় এলেন? ইনটু দ্য রুম, তাহলে ঘরে এলেন। তার মানে আমরা যদি ভালোভাবে সাজাই তাহলে হতে পারে বরুণের মা ঘরে ফিরে এলেন, ঠিক আছে। শি আস্কড, এটাও পাস্ট টেন্স, সবই পাস্ট টেন্স। শি আস্কড হার সন, সে জিজ্ঞাসা করলো তার ছেলেকে, সো ডিড ইউ লাইক দ্য বুক, বইটি কি তোমার পছন্দ হয়েছে? তারপরে দেখো বলছে ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল বুক মাদার, বরুণ রিপ্লাইড হ্যাপিলি, তাহলে কী করলো? এটা একটা দুর্দান্ত বই মা, বরুণ খুশি হয়ে উত্তর দিল। তাহলে ইট ইজ ওয়ান্ডারফুল বুক মাদার, বরুণ রিপ্লাইড হ্যাপিলি, কীভাবে দিল? হ্যাপিলি, খুশির সাথে বলল। আই অ্যাম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, আমি এখন রাকেশ শর্মার কথা পড়ছি। তাহলে আমরা এবার পড়বো, দেখো বলছে সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু স্পেস সেইড হিজ মাদার, তাহলে তুমি মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় সম্পর্কে পড়ছো, তার মা বললেন। শি স্যাট অন দ্য বেড, সে বসলো বিছানার পরে, বিসাইড হার সন, তার মায়ের পাশে, তার পুত্রের পাশে, হার সন পুত্রের পাশে বা ছেলের পাশে। অ্যান্ড আস্কড হিম, এবং জিজ্ঞাসা করলেন তাকে, হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট কল্পনা চাওলা, তুমি কি কল্পনা চাওলার কথা শুনেছো? তাহলে বিছানার পাশে তার পাশে বসে জিজ্ঞাসা করলো কি, তুমি কি কল্পনা চাওলার কথা শুনেছো? দেখা যাক কী হয়, তারপরে দেখি। তাহলে বরুণ ক্লোজড দ্য বুক অ্যান্ড পুট হিজ হেড অন হিজ মাদার্স ল্যাপ, মাদার্স ল্যাপ মানে হচ্ছে মায়ের কোল, ল্যাপ মানে কোল, ঠিক আছে। তাহলে বরুণ বইটি বন্ধ করলো এবং মায়ের কোলে মাথা রাখলো, ঠিক আছে। হিজ মাদার্স রাফেলড হিজ হেয়ার লাভিংলি অ্যান্ড সেইড ইউ উইল রিড অল অ্যাবাউট হার বাট লেটার, তার মা আদর করে চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল এবং বললেন, তুমি তার সম্পর্কে সব পড়বে কিন্তু পরে। নাও হ্যাভ ইউর লাঞ্চ অ্যান্ড টেক রেস্ট ফর এ হোয়াইল, এখন তোমার দুপুরের খাবার খাও এবং কিছুক্ষণ বিশ্রাম নাও। তারপর দেখো রয়েছে কি, বরুণ স্টার্টেড রিডিং অ্যাবাউট কল্পনা চাওলা ইন দ্য ইভিনিং, বরুণ সন্ধ্যায় কল্পনা চাওলার কথা পড়তে শুরু করলো।
কল্পনা চাওলা was born in 1962 in Kerala, Karnal in the state of Haryana. তাহলে কি কল্পনা চাওলা 1962 সালে হরিয়ানা রাজ্যের কার্নালে জন্মগ্রহণ করেছিলেন। Nick named Montu by her family. She went to school at the age of 3. তাহলে কি তার পরিবারের ডাকনাম ছিল মন্টু, তিনি 3 বছর বয়সে বিদ্যালয়ে গিয়েছিলেন। তারপরে কি দেখো, লেটার পরবর্তীকালে শি স্টাডিড অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়া। তাহলে কি পরে তিনি ভারতের পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেন। ইন 1982 অর্থাৎ 1982 সালে কল্পনা ওয়েন্ট টু দ্য USA টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। তাহলে কি 1982 সালে কল্পনা আর্লিংটনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। ইন 1988 she took up the job of a research scientist at NASA Ames Research Center কোথায় এটা, সানিভেল ক্যালিফোর্নিয়া। তার মানে 1988 সালে তিনি ক্যালিফোর্নিয়ার সানিভেলে নাসা এমস রিসার্চ সেন্টারে একজন গবেষণা বিজ্ঞানীর চাকরি নেন। ঠিক আছে। ইন নভেম্বর 1996 কল্পনা জয়েন্ট দ্য STS-87 মিশন অ্যাব্রোড স্পেস শাটল কলম্বিয়া। তাহলে 1996 সালে নভেম্বরে কল্পনা স্পেস শাটল কলম্বিয়ার STS-87 মিশনে যোগ দিয়েছিলেন। The mission flew in December 1997, during which Kalpana spoke with then Prime Minister of India, Mr. Inderjit K. Gujral from the orbit. অর্থাৎ এটা তো আমরা পড়লাম 1997 সালে ডিসেম্বরে মিশনটি উড়িয়েছিল। সেই সময় কল্পনায় কক্ষপথ থেকে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেছিলেন। ঠিক আছে। তারপরে দেখো রয়েছে অন 16th জানুয়ারি 2003 কল্পনা এগেইন ওয়েন্ট ইনটু স্পেস। অর্থাৎ 2003 সালে 16 জানুয়ারি কল্পনা কিন্তু আবার মহাকাশে যান। শি ওয়াজ অন বোর্ড দ্য স্পেস শাটল কলম্বিয়া। তিনি স্পেস শাটল কলম্বিয়ার বোর্ডে ছিলেন। আফটার এ সাকসেসফুল ফ্লাইট কলম্বিয়া ওয়াজ লস্ট উইথ ইটস ক্রিউ ডিউরিং রি-এন্ট্রি into Earth's atmosphere on 1st February 2003. একটি সফল উড়ানের পর 2003 সালের 1 ফেব্রুয়ারি কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডল পুনঃপ্রবেশের সময় তার ক্রুসহ হারিয়ে যায়। এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। তাহলে কি মঙ্গল গ্রহের একটি পাহাড় এবং গভীর মহাকাশের একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে কল্পনার নামে। Her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. অর্থাৎ তার গল্প কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার মূল্য দেখায়, যা কেউ না থাকলেও মনে রাখা হয়। ঠিক আছে। অ্যাক্টিভিটি 4 বলছে ফাইন্ড অ্যান্সার অ্যান্ড উত্তর খোঁজো ফ্রম দ্য টেক্সট থেকে ওয়ার্ক ইন পেয়ার্স, এবং আমরা জোরে জোরে এই উত্তরগুলো কাজগুলো করব। বলছে হোয়ার ওয়াজ কল্পনা চাওলা বর্ন। কল্পনা চাওলা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে আমরা উত্তর লিখছি কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। তাহলে কল্পনা চাওলা ওয়াজ বর্ন ইন কার্নাল ইন দ্য স্টেট অফ হরিয়ানা। কল্পনা চাওলা কার্নালে জন্মগ্রহণ করেছিলেন, হরিয়ানার স্টেট কার্নালে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এর আগে উত্তর হয়ে গেল। বি হোয়ার ডিড কল্পনা গো ইন 1982। 1982 সালে কল্পনা কোথায় গিয়েছিলেন? তাহলে আমরা উত্তর লিখছি কল্পনা ওয়েন্ট টু দ্য USA টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন ইন 1982। এই ইন 1982 তুমি সামনেও দিতে পারো, পিছনেও দিতে পারো। তো লেখো এটাও দেওয়া যায় ইন 1982 কল্পনা ওয়েন্ট টু দ্য USA টু স্টাডি অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন। ঠিক আছে। তাহলে কল্পনা কি করেছিল?
ইউএসএতে পড়াশোনা করতে গেছে টেক্সাস ইউনিভার্সিটিতে, আর্লিংটনের টেক্সাস ইউনিভার্সিটিতে 1982 সালে। সি বলছে হোয়াট ওয়াজ কল্পনা কল্ড বাই হার ফ্যামিলি। তাহলে কল্পনা চাওলা বা কল্পনা তার পরিবারের কী নামে ডাকতো, বা পরিবার তাকে কী নামে ডাকতো কল্পনাকে? উত্তর লিখব কি কল্পনা ওয়াজ কল্ড মন্টু বাই হার ফ্যামিলি। কল্পনা ওয়াজ কল্ড মন্টু বাই হার ফ্যামিলি। তাহলে তার পরিবার থেকে কল্পনাকে মন্টু বলে ডাকতো। ডি বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট। তাহলে যে স্পেস শাটলটা হারিয়ে গিয়েছিল তার নাম কি? তাহলে সেই নামটা আমরা লিখবো, দেখো উত্তরে লিখছি। তাহলে দেখো লেখো দ্য নেম অফ দ্য স্পেস শাটল দ্যাট ওয়াজ লস্ট ওয়াজ কলম্বিয়া। ঠিক আছে, তাহলে কলম্বিয়া নামের স্পেস শাটলটা হারিয়ে গিয়েছিল। ইদাক বলছে হোয়েন ডিড কল্পনা ডাই। কল্পনা কখন মারা গেল, কবে মারা গেল? তাহলে উত্তর লিখবো কি কল্পনা ডাইড অন 1 ফেব্রুয়ারি ইন 2003। 2003 সালের মানে 1 ফেব্রুয়ারি কল্পনা মারা গেছিল। এফ দাগ বলছে হোয়াট হ্যাজ বিন নেমড আফটার কল্পনা। কল্পনা মারা যাওয়ার কল্পনার নামে কি নাম রাখা হয়েছিল। ঠিক আছে, কল্পনার নামে কি বা কল্পনা মারা যাওয়ার পরে কি নাম দিয়ে দেওয়া হয়েছিল তাকে স্মরণ রাখার জন্য। তাহলে উত্তর লিখব দেখো এ হিল অন মার্সের একটা পাহাড় বা চূড়া, অ্যান্ড স্টার ইন ডিপ স্পেস, গভীর এই যে অসীম আকাশ, তার একটা নাম, একটা তারা বা নক্ষত্রের নাম দেওয়া হয়েছিল হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। তাহলে এ হিল অন মার্স অ্যান্ড এ স্টার ইন ডিপ স্পেস হ্যাভ বিন নেমড আফটার কল্পনা। ঠিক আছে, অ্যাক্টিভিটি 4 আমাদের শেষ হয়ে গেল। তো দেখো অ্যাক্টিভিটি 5 কী বলছে, লেটস রিড দ্য ওয়ার্ডস। চলো এই শব্দগুলো আমরা পড়ি। দেখো পিঙ্কি, রবি, CST11, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, USA, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান। তো এই শব্দগুলো পড়লাম, তারপরে বলছে অল দিস ওয়ার্ডস আর নেমস, প্রত্যেকটা একটা নাম, সমস্ত শব্দ এগুলো নাম বোঝাচ্ছে। না ফিল ইন দ্য টেবিল, এবং টেবিলটা পূর্ণ করো। ওয়ান্স ডান ফরও একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। তাহলে দেখো বলেছে নেম অফ পার্সন অর্থাৎ ব্যক্তির নাম, সেখানে পিঙ্কি দেওয়া রয়েছে। নেম অফ প্লেস, সেখানে ইন্ডিয়া দেওয়া রয়েছে, একটা জায়গা ইন্ডিয়া ভারতবর্ষ। নেম অফ থিংস, একটা বস্তু, CST11 এটা একটা বস্তু। তো আমরা কিন্তু এবার এই নামগুলো কোথায় কোন নামটা হবে সেটা আমরা লিখব। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 5 দেখো নেম অফ পার্সন, এখানে যে সমস্ত পার্সন আমরা দেখতে পাচ্ছি পার্সনের নাম আমরা লিখছি। পিঙ্কি তো লেখাই ছিল, দেখো রবি, কল্পনা, রাকেশ, বরুণ, ওসমান, এগুলো সব পার্সনে চলে গেল। নেম অফ প্লেস অর্থাৎ স্থানের নাম যেগুলো বা জায়গার নাম, সেগুলো হচ্ছে প্রথমে একটা ইন্ডিয়া দেওয়াই ছিল ভারতবর্ষ, তারপর আমরা দিচ্ছি USA, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, কলম্বিয়া, সব কিন্তু উপরে শব্দ রয়েছে, সেগুলো আমরা প্লেসের স্থানে বসালাম। পার্সনের নাম আর প্লেস হয়ে গেল, এবং শেষ রয়েছে নেম অফ থিংস অর্থাৎ যেটা জিনিস। ঠিক আছে, এখানে কিন্তু কলম্বিয়া একটা প্লেস দিয়েছি, কিন্তু আবার এখানে কলম্বিয়া একটা যান হিসেবেও দেওয়া রয়েছে। তাহলে নেম অফ থিংসে কলম্বিয়াও আমরা দিতে পারি। তাহলে অ্যাক্টিভিটি 5 কিন্তু আমাদের হয়ে গেল। তো অ্যাক্টিভিটি 6 কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলো পূরণ করো, মানে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। ঠিক আছে, তো আমরা এক দাগে পড়ছি। দেখো দ্য ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় ইন স্পেস। তাহলে মহাকাশের প্রথম মহাকাশচারী কে ছিল? তাহলে আমরা কে লিখব? রাকেশ শর্মা লিখব। তাহলে এক দাগের উত্তর হয়ে যাবে রাকেশ শর্মা। ঠিক আছে, তাহলে 2 দাগ বলছে কল্পনা টুক আপ দ্য পজিশন। তাহলে কল্পনার কোথায় পজিশন ছিল, অর্থাৎ কী জায়গায় সে কাজ করেছিল। পজিশন অর্থাৎ এখানে কোন কোন অবস্থানে সে ছিল। কী লিখব? অফ এ রিসার্চ সায়েন্টিস্ট অ্যাট নাসা এমস রিসার্চ সেন্টার ইন সানভেল, ক্যালিফোর্নিয়া। তাহলে ক্যালিফোর্নিয়া সানভেলের নাসার এমস রিসার্চ সেন্টারের একজন সায়েন্টিস্ট। ঠিক আছে, সেই সায়েন্টিস্ট হিসেবে নিযুক্ত ছিল। তাহলে 2 দাগ হয়ে গেল আমাদের। 3 দাগ বলছে কল্পনা স্টোরি ও শোজ, কল্পনার গল্প বলে কি বলে? দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। তাহলে কঠোর পরিশ্রমের যে মূল্য এবং সিনসিয়ারিটি অর্থাৎ যে সঠিকভাবে থাকা বা দৃঢ়চেতা, সেটার যে মূল্য, সেটা কিন্তু কল্পনার গল্প থেকে আমরা পাই। তাহলে কল্পনার স্টোরি শোজ কি? দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক অ্যান্ড সিনসিয়ারিটি। 4 দাগ বলছে দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কল্পনা টকড টু ওয়াজ, দ্য ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার কল্পনা টকড টু ওয়াজ।
ঠিক আছে, কার সাথে কথা বলেছিল? ভারতীয় প্রধানমন্ত্রী কার সাথে কথা বলেছিল কল্পনা? মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল, ঠিক আছে, মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। তাহলে আমরা টেক্সট অনুযায়ী সেন্টেন্সগুলো কমপ্লিট করলাম। তারপরে অ্যাক্টিভিটি সাথে যাব। অ্যাক্টিভিটি 7, লুক অ্যাট দ্য টেবিল গিভেন বিলো। তো নিচে যে টেবিলটা দেওয়া রয়েছে সেটা আমরা দেখব। দেখো বলছে ফার্স্ট ম্যান ইন স্পেস, প্রথম মানুষ স্পেসে মানে মহাকাশের প্রথম ইউরি গ্যাগারিন। দেখো এখানে একটা জিনিস, এই জন্যে স্কিপ করলে কিন্তু এইগুলো বুঝতে পারবে না। এই যে ছোটো ছোটো কথা আমরা বলে দিচ্ছি, শুধু তো উত্তরটা লেখার জন্য নয়, আমরা কিন্তু বুঝবো। হ্যাঁ, না বুঝলে কিন্তু পরবর্তী ক্লাসে উঠে কিন্তু আমরা কিন্তু সঠিকভাবে ভালো রেজাল্ট করতে পারবো না। তাই বলছি দেখো এখানে দেখো একটা জিনিস ভালো করে দেখো, ফার্স্ট ম্যান রয়েছে, ফার্স্ট ওম্যান রয়েছে, ফার্স্ট ম্যান, ফার্স্ট ওম্যান, ফার্স্ট অ্যানিম্যাল রয়েছে। তো ফার্স্ট ম্যান, ওম্যান বা ফার্স্ট এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি আমাদের ভারত কি কোন এশিয়া বা কোনো কিছু উল্লেখ করে দেয়নি। যখন এরকম কোনো উল্লেখ করে দেবে না তখন কিন্তু আমাদের মানে ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে হবে, ঠিক আছে। আর এখানে যেরকম বলেছে দেখো ফার্স্ট ম্যান ইন স্পেস ইউরি গ্যাগারিন, তাহলে এটা কিন্তু আমাদের বিশ্বের মধ্যে, ঠিক আছে। আর আমাদের ভারতে কিন্তু রাকেশ শর্মা হবে, সুতরাং আর আমরা বলছি না, এটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে আবারও বলছি, ফার্স্ট ম্যান ইন স্পেস ইউরি গ্যাগারিন, তাহলে প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন। ফার্স্ট ওম্যান ইন স্পেস, মহিলা বলছে প্রথম মহিলা মহাকাশচারিণী অর্থাৎ মহিলা যেটা, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস, যে হচ্ছে প্রথম হেঁটেছিলেন স্পেস আকাশে মহাকাশে, অ্যালেক্সি লিনোভ। আর ফার্স্ট ওম্যান টু ওয়াক ইন স্পেস, যে স্ত্রীলোক হেঁটেছিলেন তার নাম হচ্ছে সেবেটলেনা সেবিস্টেকেয়া। তাহলে সেটলেনা সেবিটস্কায়া। আর ফার্স্ট অ্যানিম্যাল ইন স্পেস, প্রথম মানে পশু বা প্রাণী গেছিলেন লাইকা দ্য ডগ, একটা কুকুর, লাইকা নামের একটা কুকুর প্রথম প্রাণী স্পেসের। তাহলে এগুলো আমরা পড়লাম। এবার বলছে রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য ইনফরমেশন, অর্থাৎ 5টা বাক্য লিখতে হবে এই তথ্যগুলো দিয়ে। 1 ইজ ডান ফর, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এবার আমরা লিখবো, দেখো তো আমরা প্রথমটা লেখা রয়েছে দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গ্যাগারিন, প্রথমটা লেখা রয়েছে প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন। দ্বিতীয়টা আমরা লিখছি দেখো দি ফার্স্ট ওমেন ইন স্পেস, তাহলে স্পেসের প্রথম স্ত্রীলোক উইমেন ইন স্পেস ওয়াজ ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 3 দাগ লেখো লিখছি ফার্স্ট ম্যান টু ওয়াক ইন স্পেস ওয়াজ অ্যালেক্সি লিনোভ, ঠিক আছে। 4 দাগ লিখছি, 4 দাগ দেখো লিখছি, তাহলে 4 দাগ দেখলো ফার্স্ট উইমেন টু ওয়াক ইন স্পেস ওয়াজ সেটলেনা সেবিটস্কায়া, তাহলে প্রথম স্ত্রীলোক যে স্পেস প্রথম হেঁটেছিলেন মহাকাশে তিনি হচ্ছেন সেটলেনা সেবিটস্কায়া। আর 5 দাগ হচ্ছে ফার্স্ট অ্যানিম্যাল ইন স্পেস ওয়াজ লাইকা দ্য ডগ, তাহলে প্রথম আকাশের প্রথম প্রাণী যে গেছিলেন যার নাম হচ্ছে লাইকা নামের একটা কুকুর। তাহলে আমাদের হয়ে গেল এটা রান। চলো শেখা যাক। লেটস রিড দ্য ফলোইং সেন্টেন্স। নিচের বাক্যগুলো আমরা পড়বো। আই অ্যাম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও, আমি এখন রাকেশ শর্মা সম্পর্কে পড়ছি। দেখো অ্যাম রিডিং কিন্তু ব্লু দিয়ে লিখেছে, তোমরা একটু খেয়াল করো। আমরা আবার বাংলা করে বুঝিয়ে দেবো, আবারও তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। এগুলো কিন্তু টেন্স অনুযায়ী বলেছে, টেন্স করতে বলেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কথা বলা হচ্ছে। তারপর দেখো লিখছে দ্য ওয়ার্ডস অ্যাম রিডিং শো এ কন্টিনিউয়াস, তাহলে অ্যাম রিডিংটা কী হচ্ছে, কন্টিনিউয়াস অর্থাৎ চলছে এমন কাজ বোঝাচ্ছে। অনগোয়িং অ্যাকশন দ্যাট টেক্স প্লেস ইন দ্যাট প্রেজেন্ট, অর্থাৎ যে কাজটা এখন কাজটা চলছে, যে সময় কাজটা চলছে সেটা হচ্ছে এই সময়, বাট হ্যাজ নট ফিনিশড ইয়েট, যদিও এখন কাজটা শেষ হয়নি, কাজটা কিন্তু চলছে। সাচ ভার্ব ফর্মস আর কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক এরকম যে রূপ, ক্রিয়ার এমন কোন রূপ, একে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাক্টিভিটিস দ্যাট আর অনগোয়িং, আমরা এখানে কী করবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা সম্পর্কে বলবো যেটার কাজ এখন চলছে। এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে কি, দেখো দ্য বয়েজ আর প্লেয়িং অন দ্য ফিল্ড, বা বালকেরা মাঠে খেলা করছে। তারপরে দেখো লেখা রয়েছে উই ক্যান অলসো ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটিস হ্যাপেনিং অ্যারাউন্ড ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড নট নেসেসারি ইন দিস ভেরি মোমেন্ট। এক্সাম্পল আই অ্যাম রিডিং এ রিয়েলি ইন্টারেস্টিং বুক নাও, আমি এটা পড়িতেছি যেটা সত্যিই খুব চিত্তাকর্ষক ছিল বইটা। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ অলসো ইউজ টু টক অ্যাবাউট অ্যাক্টিভিটিস অ্যাবাউট টু হ্যাপেন ইন দ্য নিয়ার ফিউচার, স্পেশালি ফর ফিউচার ইভেন্টস দ্যাট আর অলরেডি প্ল্যান্ড। বলছে দেখো
মানে যে কাজটা ভবিষ্যতে করব ভবিষ্যতের কাজটা প্ল্যান আমরা পদ্ধতিটা তৈরি করে রেখেছি, সে সমস্ত বোঝাতেও কিন্তু আমরা কিন্তু এই কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। এক্সাম্পল দিচ্ছে, পলি ইজ কামিং ফর ডিনার টুমরো। পলি কি আজকে রাত্রে কিন্তু আসছে, ইজ কামিং ফর ডিনার টুমরো, ঠিক আছে। তো এইগুলো আমরা করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার। যারা আগের ভিডিওগুলোতে স্কিপ করোনি তারা অবশ্যই বুঝবে, আর যারা স্কিপ করেছো তারা ভিডিও খুঁজতে টাইম লেগে যাবে। যাই হোক, আমরা আবারও কিন্তু বলে দেবো, লেটস ডু। চলো বলছে, দেখো অ্যাক্টিভিটি 8 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত ক্রিয়া দেওয়া রয়েছে সেগুলোকে আমরা কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু আমরা লিখে দিয়েছি, ভালো করে শোনো। সেন্টেন্স স্ট্রাকচারে কিন্তু সাবজেক্ট হবে প্রথমে, তারপরে অ্যাম ইজ আর মানে বি ভার্ব হবে, তারপরে হচ্ছে ভার্ব হবে, তারপরে আইএনজি হবে, ভার্ব মানে এখানে অ্যাকশন ভার্ব হবে, তারপরে আইএনজি হবে, তারপরে অবজেক্ট হবে, তারপরে রিমেইনিং হবে। দেখো লিখে দিয়েছি, সেই অনুযায়ী আমরা কিন্তু নিচেরগুলো করব। একদম বলছে রিনার পরে দেখো স্টাডি রয়েছে আমাদের ব্র্যাকেটে, ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট। তাহলে এখানে কী লিখবো, রিনা ইজ স্টাডিং। অ্যাম ইজ আর কোথায় হয়, আয়ের পরে অ্যাম হয়, আর যে কোনো প্লুরাল ফর্মের পরে কিন্তু আর হয়, আর বাদ বাকি সব ইজ হয়। হি, শি, ইট, যে কোনো নাম, ঠিক আছে, বা সিঙ্গুলার ফর্ম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ইজ হবে। তো এগুলো আমরা আগেও বলেছি, যারা স্কিপ করেছো তাদের বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু তাও এখন সারমর্ম বলে দিলাম, স্কিপ করবে না। দেখো আমরা আবার করছি, তাহলে রিনা রয়েছে, স্টাডি দিয়ে করতে হবে। তাহলে রিনার পরে কি হবে, আমরা সেন্টেন্স স্ট্রাকচারে কি দেখলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সেন্টেন্স স্ট্রাকচারে দেখলো রিনা, তারপরে ইজ স্টাডিং হবে, ঠিক আছে। তাহলে এই মুহূর্তে কি করছে, রিনা তার পরীক্ষার জন্য পড়াশুনো করছে, ঠিক আছে। 2 দাগ বলছে, দেখো হোয়ার, ডব্লিউ কোশ্চেন প্রথম দিয়ে রয়েছে হোয়ার, তারপরে ড্যাশ ইউ মিট দিয়েছে রবি নেক্সট উইক। তাহলে হোয়ার আর ইউ মিটিং, ঠিক আছে, হোয়ার আর ইউ মিটিং হবে রবি নেক্সট উইক, ঠিক আছে। তারপরে দেখো 3 দাগে যাচ্ছি, 3 দাগ বলছে পিঙ্কি, তো ব্র্যাকেটে রয়েছে কাম টু মাই প্লেস টুমরো, ঠিক আছে। তাহলে পিঙ্কি ইজ কামিং টু মাই প্লেস টুমরো, পিঙ্কি আমার এখানে বা আমার জায়গায় বা আমার বাড়িতে গতকাল আসছে, ঠিক আছে, আসবে বলা হয়নি, আসছে। 4 দাগ বলছে দে ড্যাশ প্লে ফুটবল নাও। তাহলে দের পরে যেহেতু প্লুরাল ফর্ম, দে আর প্লেয়িং ফুটবল নাও, তারা এখন ফুটবল খেলছে। 5 দাগ বলছে দ্য কোম্পানি ড্যাশ ফিনিশ দিয়ে করতে হচ্ছে দেয়ার প্রজেক্ট দিস উইক। তাহলে দ্য কোম্পানি ইজ ফিনিশিং করছে, তাহলে কোম্পানি কী করছে, সংস্থাটি তাদের কাজ সম্পূর্ণ করছে দেয়ার প্রজেক্ট দিস উইক, এই সপ্তাহে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে কি 6 রয়েছে 6 বলছে শি, ব্র্যাকেটে দিয়েছে ইট মানে খাওয়া, ওয়েস্টার্স ফর লাঞ্চ। তাহলে সে লাঞ্চ রাতের খাবার কি খাচ্ছে শি ইজ ইটিং হবে, ওয়েস্টার খাচ্ছে, বা ঝিনুক সম্পর্কিত বা শামুক সম্পর্কিত জিনিস, ওয়েস্টার যাই হোক, ইজ ইটিং ওয়েস্টার ফর লাঞ্চ, ঠিক আছে। তারপরে দেখো 7 বলছে রুবিনা, তারপরে দেখো ব্র্যাকেটে রয়েছে নট গো, তাহলে ইজ নট গোয়িং হবে, উত্তর হবে ইজ নট গোয়িং টু কলকাতা নেক্সট উইক, গত সপ্তাহে মানে আগামী সপ্তাহে কিন্তু যাচ্ছে না, ইজ নট গোয়িং। 8 আয়ের পরে অ্যাম হবে, তাহলে আই অ্যাম ওয়ার্কিং হবে, আই অ্যাম ওয়ার্কিং অন স্পেশাল রিপোর্ট টুডে, ঠিক আছে, আজকে আমি একটা স্পেশাল রিপোর্ট করতে যাচ্ছি, তদন্ত করতে যাচ্ছি। 9 কি বলছে উই, তারপরে নট কুক আছে, তাহলে এটা হচ্ছে উই আর নট কুকিং, আমরা আজকে রাঁধছি না ডিনার দিস ইভিনিং, আজকে সন্ধ্যায়, বিকজ উই আর ইটিং আউট, আমরা বাইরে খাচ্ছি তাই। তাহলে উই আর নট কুকিং উত্তর হবে আর নট কুকিং। 10 দাগ বলছে বরুণ, ওয়াক রয়েছে, ব্র্যাকেটে রয়েছে ওয়াক টু স্কুল রাইট নাও, এখন বরুণ স্কুলে যাচ্ছে, তাহলে ইজ ওয়াকিং হবে। তাহলে আমাদের কিন্তু এটা অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল। অ্যাক্টিভিটি 9 কি বলছে, রাইট 6 কানেক্টেড সেন্টেন্সেস, তাহলে 6টি কানেক্টেড মানে সম্পর্কযুক্ত বাক্য লেখো অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে, অফ সিইং দ্য নাইট স্কাই, রাতের আকাশ দেখে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তুমি এই নিচের হিন্টসগুলো আভাসগুলো তুমি কিন্তু ব্যবহার করতে পারো। টাইম অফ সিইং মানে দেখার সময়, প্লেস ফ্রম হোয়ার ইউ লুকড, তুমি কোথা থেকে দেখছো, হাউ দ্য স্কাই লুকড, কেমন দেখাচ্ছিল আকাশটাকে, আদার থিংস দ্যাট ইউ স, তুমি কী কী অন্যান্য জিনিস দেখেছিলে, সাউন্ডস অফ দ্য নাইট, রাতের আকাশের শব্দ, ইউর ফিলিংস, তোমার অনুভূতি। তো দেখো আমরা একটা হেডিং দিচ্ছি, এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং নাইট স্কাই, ঠিক আছে, অর্থাৎ কি রাতের আকাশ দেখার একটা অভিজ্ঞতা,
তাহলে আমরা লিখছি, দেখো কি লিখবো, ইয়েস্টারডে আই ওয়াজ ওয়াচিং নাইট স্কাই অ্যান্ড ইট ওয়াজ ফুল অফ স্টার্স। তাহলে গতকাল আমি কি রাত্রের আকাশ দেখেছিলাম, অ্যান্ড ইহা কি সম্পূর্ণ নক্ষত্র বা তারায় ভর্তি ছিল। আই লাইক মুনলিট নাইট অ্যান্ড ট্রাই টু আইডেন্টিফাই দ্য স্টার্স ফ্রম দ্য রুফ অফ মাই হাউস। তাহলে আই লাইক আমি ভালোবাসি, কি পছন্দ করি, মুনলিট নাইট চন্দ্রালোকিত রাত্রি, অ্যান্ড আমি ট্রাইড এবং চেষ্টা করি টু আইডেন্টিফাই বোঝার দ্য স্টার্স ফ্রম দ্য রুফ অফ মাই হাউস আমার ঘরের আমার বাড়ির ছাদ থেকে এটা দেখার চেষ্টা করেছি। দ্য স্কাই লুকড অ্যামেজিং আকাশটা খুব সুন্দর লাগছিল। আই অলসো স শুটিং স্টার্স রকেটস অ্যান্ড এরোপ্লেনস। তাহলে কি আমি দেখেছি উল্কা, তারা এবং এরোপ্লেন দেখেছি, বিমান দেখেছি। আই এনজয়েড হিয়ারিং দ্য সাউন্ডস অফ ক্রিকেটস অ্যান্ড দ্য হুটিং অফ আওয়াল অ্যাট নাইট। তাহলে কি বলছে, আমি এনজয় উপভোগ করেছি কি শুনে, কিসের সাউন্ড, ঝিঝি পোকার সাউন্ড আওয়াজ এবং প্যাচার আওয়াজ, প্যাচার ডাককে বলে হুট বলে, হুটিং অফ আওয়াল অ্যাট নাইট। ঠিক আছে, ইট অলওয়েজ গিভস মি, ইয়া সবসময় আমাকে দেয়, কি দেয়, প্লেজার, শান্তি দেয়, সিটিং আন্ডার এ মুনলিট নাইট, অর্থাৎ চন্দ্রালোকিত রাতের আকাশের নিচে বসে থাকতে আমাকে খুব আরামদায়ক বা আরাম দেয়। ঠিক আছে।